নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি পশ্চিমবঙ্গের এসএসসিতে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের রায়ে। আর যোগ্য শিক্ষকরা কিন্তু তারা আন্দোলন করছে আমাদের রাজ্যে। আর রাজ্য সরকার যোগ্য শিক্ষকদের চাকরি ফেরাতে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করবে কিংবা কিউরেটিভ পিটিশন করবে। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো রিভিউ পিটিশন অ্যান্ড কিউরেটিভ পিটিশন অফ সুপ্রিম কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন এবং কিউরেটিভ পিটিশন। আজকের এই ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, রিভিউ পিটিশনের টোটাল বিষয়গুলি, রিভিউ পিটিশন কি, সংবিধানের রিভিউ পিটিশন নিয়ে কি বলা আছে, রিভিউ পিটিশন কখন অ্যাকসেপ্ট হয়, আর রিভিউ পিটিশনের যে নিয়ম কি। তারপর আমরা দেখে নেব কিউরেটিভ পিটিশন কি, কিউরেটিভ পিটিশন কোন গ্রাউন্ডে অ্যাকসেপ্ট হয়, কিউরেটিভ পিটিশনের কি নিয়মকানুন আছে। আর সব শেষে আমরা দেখব যে যোগ্য শিক্ষকরা বা শিক্ষাকর্মীরা কি এই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ও কিউরেটিভ পিটিশনের দ্বারা সত্যি সত্যি চাকরি ফিরে পাবে কি পাবে না, বা তার কতটা আশা আছে। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমাপ্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এই রকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বাংলায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। আমরা জানি সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিমবঙ্গের এসএসসিতে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে, এবং তাদের মধ্যে কিন্তু অনেক যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী আছে। তারা কিন্তু আন্দোলন শুরু করেছে এবং তাদের উপরে কিন্তু নৃশংসভাবে লাঠিচার্জ করেছে পুলিশ। তাদের আন্দোলন কিন্তু সমাজের বিভিন্ন স্তরে একটা বিরাট বড় প্রভাব তৈরি করেছে। আর রাজ্য সরকার এই সমস্ত শিক্ষকদের সাথে বা শিক্ষাকর্মীদের সাথে মিটিং করেছে নেতাজি ইন্দোরে। তারা বলেছে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাঁচাতে তারা সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্টে গিয়ে তারা রিভিউ পিটিশন করবে আর কিউরেটিভ পিটিশন করবে। তো এখন আমরা দেখে নেব এই রিভিউ পিটিশন কি, অর্থাৎ সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন। ভারতীয় বিচার ব্যবস্থায় আমরা জানি কি যে নিম্ন আদালতের যে রায়, সে রায় যদি আমাদের পছন্দ না হয় তাহলে কি হয়, আমরা উচ্চ আদালতে গিয়ে সেটিকে চ্যালেঞ্জ করতে পারি। যেমন যদি আমরা মহকুমা আদালতের রায় পছন্দ না করি তাহলে আমরা ডিস্ট্রিক্ট আদালতে যেতে পারি সেটিকে চ্যালেঞ্জ করে। আবার ডিস্ট্রিক্ট আদালতে যদি আমাদের রায় পছন্দ না হয় তাহলে আমরা কোথায় যাই, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যাই। আবার সিঙ্গেল বেঞ্চের রায় যদি আমাদের পছন্দ না হয় আমরা যাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আবার ডিভিশন বেঞ্চের রায় যদি আমাদের পছন্দ না হয় তাহলে কিন্তু আমরা যাই কোথায়, সুপ্রিম কোর্টে। কিন্তু সুপ্রিম কোর্ট হলো ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। এই সুপ্রিম কোর্টের উপরে কিন্তু ভারতবর্ষে আর কোনো আদালত নেই। কিন্তু সুপ্রিম কোর্ট যখন একটি কেসের জাজমেন্ট দিয়ে দিল, সেটাই আমরা ফাইনাল জাজমেন্ট হিসাবে ধরে নিলাম। কিন্তু জাজমেন্ট দেওয়ার পরে আমরা যদি দেখতে পাই যে ওই কেসে আবার নতুন কোনো প্রমাণ আমাদের হাতে এসছে, বা কোনো একটি বিষয় হয়তো উপেক্ষিত হয়েছে এই জাজমেন্টের ক্ষেত্রে, তখন আমরা সুপ্রিম কোর্টের কাছে তার নিজের যে রায়, সেই রায়কে রিভিউ করার জন্য বা পুনর্বিবেচনা করার জন্য এই রিভিউ পিটিশন আমরা ফাইল করি। কিন্তু এই যে আমরা রিভিউ পিটিশনের মাধ্যমে সুপ্রিম কোর্টের নিজের জাজমেন্টকেই আরও একবার রিভিউ করতে বলছি, এটা কিন্তু আমরা কোনো আবেদন করতে পারি না। আমরা সুপ্রিম কোর্টের কাছে রিকোয়েস্ট বা অনুরোধ করতে পারি যে আপনি যে রায় দিয়েছেন সেই রায়টা আরেকবার আপনি পুনর্বিবেচনা করে দেখুন। এখন ভারতীয় সংবিধানে এই রিভিউ পিটিশন নিয়ে কী বলা আছে, ভারতীয় সংবিধানের 137 নম্বর ধারায় বলা আছে যে সুপ্রিম কোর্টের কাছে একটা ক্ষমতা থাকছে, যে ক্ষমতা বলে সুপ্রিম কোর্ট তার নিজের দেওয়া যে রায়, সেই রায়কে আরও একবার সে রিভিউ করতে পারবে বা পুনর্বিবেচনা করতে পারবে। অন্যদিকে ভারতবর্ষের সংবিধানের 145 নম্বর ধারাতেই এই রিভিউ পিটিশন কীভাবে হবে, তার প্রসিডিং কী বা তার নিয়মকানুন কী তা কিন্তু বলা আছে। এখন আমরা দেখে নেব যে রিভিউ পিটিশন কোন কোন গ্রাউন্ডে অ্যাকসেপ্ট হয়। মেনলি রিভিউ পিটিশন তখনই সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করবে যদি দেখা যায় যে কেসের রায়দান সুপ্রিম কোর্ট করেছে সেই কেসেরই নতুন কোনো পয়েন্ট পাওয়া গেছে, কিংবা যে তথ্যের ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট
ওই কেসের রায়দান করেছে সেই কেসের কোনো রেকর্ড বা তথ্যে কোনো লুকানো ত্রুটি বা ভুল আছে। হতেই পারে কারো নামে ভুল, হতেই পারে কোনো জন্ম তারিখে ভুল, হতেই পারে কোনো সম্পত্তির হিসাবে ভুল। এই সমস্ত ভুল ত্রুটি যেগুলি এই কেস চলার সময় সুপ্রিম কোর্টে নজরে আসেনি, সেরকম বিষয় থাকলে তবেই কিন্তু সেটি অ্যাকসেপ্ট হয়। আর 3 নম্বর কারণ হচ্ছে এই যে রিভিউ পিটিশন, এটা অ্যাকসেপ্ট কিন্তু পুরোপুরি নির্ভর করছে সুপ্রিম কোর্টের নিজস্ব ইচ্ছার উপর। সুপ্রিম কোর্ট করতেও পারে, না করতেও পারে। না করলে কিন্তু আমাদের কোনো কিছুই করার জায়গা থাকে না। এখন রিভিউ পিটিশনের নিয়ম কি? খুবই ইম্পর্টেন্ট রিভিউ পিটিশনের নিয়মগুলো। প্রথম, রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টের কাছে ফাইল করা যায় মূল যে জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছে সেই জাজমেন্টের থেকে 30 দিনের মধ্যে, অর্থাৎ 30 দিনের মধ্যে কিন্তু এই রিভিউ পিটিশন ফাইল করতে হবে সুপ্রিম কোর্টে। মেনলি রিভিউ পিটিশন যখন আমি ফাইল করলাম, সেটা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা সেটিকে অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে, সেটি কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের ইচ্ছার ওপরে। সেখানে কিন্তু কোনো মতে সুপ্রিম কোর্টকে প্রেসারাইজ করা যায় না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে যে আমরা রিভিউ পিটিশন করতে চলেছি, এই রিভিউ পিটিশন কিন্তু ওই বেঞ্চেই করতে হবে যেই বেঞ্চ এই রায়দান করেছেন, অর্থাৎ যেই বেঞ্চের মহামান্য বিচারপতিরা এই রায়দান করেছেন। আর যদি দেখা যায় যে ওই বেঞ্চের কোনো মহামান্য বিচারপতি তিনি অবসর গ্রহণ করলেন, তখন নতুন কোনো মহামান্য বিচারপতি ওই বেঞ্চে অন্তর্ভুক্ত হতে পারেন, কিন্তু বেঞ্চ নির্দিষ্টই থাকে। অন্য কোনো বিচারপতিদের বেঞ্চে কিন্তু রিভিউ পিটিশন করা যায় না। মনে রাখতে হবে রিভিউ পিটিশন যখন দাখিল করা হয় তখন মহামান্য বিচারপতিরা তারা তাদের ক্লোজ চেম্বারে, অর্থাৎ তাদের যে বদ্ধ চেম্বার আছে সেই বন্ধ চেম্বারের মধ্যে বিষয়টিকে খতিয়ে দেখেন। তারপরেই তারা কিন্তু সিদ্ধান্ত নেন এটিকে অ্যাকসেপ্ট করা হবে কিংবা রিজেক্ট করা হবে। মনে রাখতে হবে এই রিভিউ পিটিশনের ক্ষেত্রে কিন্তু কোনো ওরাল প্রসিডিং থাকে না, অর্থাৎ এখানে কোনো পক্ষেরই অ্যাডভোকেট কিন্তু সওয়াল করতে পারেন না আগের কেসের মতো। শুধুমাত্র সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা তাদের ক্লোজ চেম্বারেই নতুন বিষয়টিকে খতিয়ে দেখেন যে এই যে রিভিউ পিটিশন করা হয়েছে তার সঙ্গে যে নতুন পয়েন্ট বা তথ্য দেওয়া হয়েছে এই জাজমেন্ট কোনো মতেই পুনর্বিবেচনা করা যায় কি যায় না। অর্থাৎ দুই পক্ষের অ্যাডভোকেটরা কিন্তু এখানে সওয়াল করতে পারেন না, শুধুমাত্র বিচারপতিরা নিজেরা বদ্ধ ঘরে বিষয়টিকে খতিয়ে দেখেন যে কোনো কিছু বাদ পড়ে গেছে কিনা বা পুনর্বিবেচনা করা যায় কিনা, করলে সেটা কি হবে। তবে রিভিউ পিটিশনের ক্ষেত্রে যে ওপেন সওয়াল বা ওরাল সওয়াল হয় শুধুমাত্র ডেথ সেন্টেন্স থাকলে বা মৃত্যুদণ্ড থাকলে কিংবা কোনো রেয়ার কেস বা বিরলতম কেসের ক্ষেত্রে। তবে রিভিউ পিটিশনে সওয়াল হয় শুধুমাত্র মৃত্যুদণ্ড বা কিংবা কোনো বিরলতম রায়দানের বিষয়ে। আর সেখানেও যে সওয়াল হবে সেটাও কিন্তু নির্দেশ দেবেন ওই মহামান্য বিচারপতিরা, তাদের নির্দেশের পরেই কিন্তু সওয়াল সম্ভব। তবে প্রাথমিক দিক থেকে কোনো মতে কিন্তু রিভিউ পিটিশনে সওয়াল সম্ভব নয়, বিচারপতিরা যা বলবেন সেটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। এই হলো রিভিউ পিটিশন। এখন আমরা দেখে নেব কিউরেটিভ পিটিশন। কিউরেটিভ পিটিশন কি? মহামান্য সুপ্রিম কোর্ট একটি রায়দান করেছেন, সেই রায়দানকে পুনর্বিবেচনা করার জন্য আমরা রিভিউ পিটিশন করলাম, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা রিভিউ পিটিশনকে রিজেক্ট করে দিল, একসেপ্ট করলেন না। তখন আমাদের শেষ অস্ত্র হচ্ছে এই কিউরেটিভ পিটিশন, অর্থাৎ সর্বশেষ সুযোগ আর একবার থাকছে এই রায়দানকে পরিবর্তন করার ক্ষেত্রে, সেটাই হচ্ছে কিউরেটিভ পিটিশন। তবে মনে রাখতে হবে ভারতীয় সংবিধানে কিন্তু কিউরেটিভ পিটিশন কোথাও উল্লেখ নেই, সুপ্রিম কোর্ট নিজের থেকেই এই প্রভিশন দিয়েছে এই কিউরেটিভ পিটিশনের ক্ষেত্রে। কিউরেটিভ পিটিশনের দ্বারা যে জাজমেন্টকে পরিবর্তন করার যে বিষয়টি, অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট একটা রায়দান করেছেন, সেটা পুনর্বিবেচনা করার জন্য রিভিউ পিটিশন করা হলো, কিন্তু রিভিউ পিটিশন সেটি বাতিল হয়ে গেল। আর তার ফলে সর্বশেষ যে অস্ত্র থাকলো সেটি হচ্ছে কিউরেটিভ পিটিশন। অর্থাৎ কিউরেটিভ পিটিশন হচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্টের রিভিউ, অর্থাৎ রিভিউয়ের আর একবার রিভিউ। তবে মনে রাখতে হবে এই রিভিউ পিটিশনের মতোই কিউরেটিভ পিটিশন কিন্তু, এই কিউরেটিভ পিটিশনও কিন্তু শুধুমাত্র অনুরোধ করা যায়, কোনো মতেই এটিকে আবেদন বলা যায় না, অর্থাৎ সুপ্রিম কোর্টের উপরে প্রেসার সৃষ্টি করা যায় না।
এখন মহামান্য সুপ্রিম কোর্ট কোন কোন ক্ষেত্রে এই কিউরেটিভ পিটিশন অ্যাকসেপ্ট করেন? মেনলি যদি দেখা যায় যে মূল যে জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্টে ন্যাচারাল জাস্টিস যে প্রিন্সিপাল, সেই ন্যাচারাল জাস্টিস প্রিন্সিপাল যদি লঙ্ঘিত হয় তবেই এটি অ্যাকসেপ্ট করেন। অন্যদিকে যে কেসের রায়দান করা হয়েছে সেই রায়দানে যদি নতুন কোনো এভিডেন্স খুঁজে পাওয়া যায় যেটা এতদিন পাওয়া যায়নি তবেই কিন্তু এটি অ্যাকসেপ্ট হয়। অন্যদিকে এই রায়দানের ফলে অন্য কোনো একটি পক্ষ যার জীবনে সরাসরি প্রভাব পড়তে পারে সে যদি এসে বলে যে আমার জীবনে প্রভাব পড়ছে এবং আমার যে বক্তব্য শোনা হয়নি, তখনই কিন্তু এই কিউরেটিভ পিটিশন অ্যাকসেপ্ট করেন মহামান্য বিচারপতিরা। এখন এই কিউরেটিভ পিটিশনের যে নিয়ম কি? মেনলি কিউরেটিভ পিটিশন তখনই করা যায় যখন সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট, সেই জাজমেন্টের পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন করা হয়, কিন্তু রিভিউ পিটিশন মহামান্য বিচারপতিরা অ্যাকসেপ্ট করে না, রিজেক্ট করে দেওয়া হয়, তারপরে কিন্তু এই কিউরেটিভ পিটিশন করা সম্ভব। মেনলি কিউরেটিভ পিটিশন দাখিল করার সময় কিন্তু মূল জাজমেন্ট দেওয়ার যে দিন তার থেকে 30 দিনের মধ্যেই। এখন কিউরেটিভ পিটিশন যখন করা হয় তখন সুপ্রিম কোর্টের 3 জন সিনিয়র মোস্ট জাজ তারা কিন্তু এই বিষয়টিকে তাদের বদ্ধ চেম্বারে বা বন্ধ চেম্বারে খতিয়ে দেখেন, যেটাকে অ্যাকসেপ্ট করা যায় না অ্যাকসেপ্ট করা যায় না। আর যদি অ্যাকসেপ্ট করা যায়, অ্যাকসেপ্ট করা আর রিজেক্ট করা পুরোপুরি নির্ভর করছে মহামান্য বিচারপতিদের মর্জির ওপরে। এখন শুধুমাত্র অ্যাকসেপ্ট কখন হবে? যখন কোনো নতুন পয়েন্ট থাকবে বা স্ট্রং এভিডেন্স থাকবে তবেই কিন্তু অ্যাকসেপ্ট সম্ভব বা গ্রহণ সম্ভব। আর তখনই যদি দেখা যায় যে এই কেসে নতুন কোনো স্ট্রং পয়েন্ট আছে তবেই মহামান্য বিচারপতিরা তাদের এই বদ্ধ চেম্বারের মধ্যেই দুই পক্ষকে প্রসিডিংস করার, সওয়াল করার অনুমতি দেয়। সেটাও কিন্তু হবে বদ্ধ চেম্বারে, চেম্বারের বাইরে নয়। তবে মাথায় রাখতে হবে এই কিউরেটিভ পিটিশন বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্টের কাছে একটি খুব বিরলতম বিষয়, কারণ মহামান্য সুপ্রিম কোর্ট এই কিউরেটিভ পিটিশনকে অ্যাকসেপ্ট করবে কি করবে না সেই বিষয়টা হচ্ছে খুবই সিলেক্টিভ, খুবই কম বা বিরলতম কেসেই কিন্তু মহামান্য বিচারপতিরা এই কিউরেটিভ পিটিশনকে অ্যাকসেপ্ট করেন। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাতিল করে দেওয়া হয়। শুধুমাত্র অ্যাকসেপ্ট করা সম্ভব যদি স্ট্রং কোনো পয়েন্ট থাকে, তবেই মহামান্য বিচারপতিরা এটিকে অ্যাকসেপ্ট করে। অর্থাৎ বলা হলো কি যে সুপ্রিম কোর্ট এই কিউরেটিভ পিটিশনের ক্ষেত্রে খুব সিলেক্টিভ, সহজে সেটাকে অ্যাকসেপ্ট করে না যতক্ষণ না স্ট্রং পয়েন্ট পাওয়া যাচ্ছে। এই হলো রিভিউ পিটিশন আর কিউরেটিভ পিটিশন। এখন আমরা দেখে নেব এই যে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি গেল, তাদের মধ্যে অনেক যোগ্য শিক্ষক আছে বা শিক্ষাকর্মী আছে, তাদের এখন চোখের জল ফেলে দিন কাটাতে হচ্ছে। তারা হয়তো কোনো অন্যায় করেনি, তারা কি সত্যি সত্যি চাকরি ফিরে পেতে পারে এই রিভিউ পিটিশন ও কিউরেটিভ পিটিশনের দ্বারা? সেটা একটু দেখে নেব। আমরা এই যে রিভিউ পিটিশন দেখলাম, কিউরেটিভ পিটিশন দেখলাম, সেখানে একটা বিষয় বুঝতে পারলাম, মহামান্য সুপ্রিম কোর্ট যে রায়দান করেছেন সেই রায়দান পাল্টানো বা পুনর্বিবেচনা করার ক্ষেত্রে এই যে রিভিউ পিটিশন আছে বা কিউরেটিভ পিটিশন আছে, এইটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের মর্জির ওপরেই। আর তখনই এই সব বিষয়গুলি অ্যাকসেপ্ট হয় যখন স্ট্রং পয়েন্ট থাকে। আর মানে আমরা বুঝতে পারছি 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি যে চলে গেছে তার মূল যে সমস্যা সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট বারবার রাজ্য সরকারকে অর্থাৎ এসএসসিকে বা মধ্যশিক্ষা পরিষদকে বলেছে যে যোগ্য আর অযোগ্য শিক্ষক যারা দুর্নীতি করে বা ঘুষ দিয়ে শিক্ষক বা শিক্ষাকর্মী হয়েছে আর কারা নিজেদের যোগ্যতায় পরীক্ষা দিয়ে সঠিকভাবে শিক্ষক বা শিক্ষাকর্মী হয়েছে তাদের লিস্টটা আপনারা দিন, তাদের সকলের পরীক্ষার ওএমআর ইমেজ কপি দিয়ে। কিন্তু সরকার পক্ষ বলেছে তাদের কাছে কোনো যে ওএমআর ইমেজ কপি নেই। এখন রাজ্য সরকার বলছে আমাদের কাছে আছে, আমরা রিভিউ পিটিশনে সেটাকে দেব, তাহলে যোগ্যরা চাকরি ফিরে পাবে। এখন যদি সরকারের কাছে সত্যি ওএমআরের যে মিরর কপি যদি থাকে, তারা যদি সেটাকে দিয়ে রিভিউ পিটিশন করে বা কিউরেটিভ পিটিশন করে এবং সেটা যদি নির্ভুল হয়, সেখানে যদি কোনো কনফিউশন না থাকে আর সঠিক তথ্য থাকে, তাহলে সেটা যদি সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করেন যে না এটা স্ট্রং পয়েন্ট, তবেই কিন্তু যোগ্য শিক্ষক বা শিক্ষাকর্মীদের চাকরি ফিরে পাওয়া সম্ভব। কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু ওপেন সওয়ালের আর কোনো সুযোগ থাকছে না, অর্থাৎ পুরোপুরি মহামান্য বিচারপতিদের উপর নির্ভর করছে। তাই খুব সামান্য পরিমাণে আশা আছে যদি সরকার পক্ষ স্ট্রং পয়েন্ট দিয়ে যোগ্য অযোগ্য বিভাজনের জন্য ওএমআর ইমেজ দিতে
পারে। অর্থাৎ আমরা চাই যোগ্য শিক্ষকদের চাকরি ফিরে আসুক, আর যারা এতদিন বঞ্চিত যোগ্য হয়ে রাস্তায় চোখের জলে দিন কাটাচ্ছিল তারাও চাকরি পাক, আর যারা দুর্নীতিগ্রস্ত যারা চাকরি পেয়েছে, যারা ঘুষ নিয়েছে নেতাকর্মীরা, তাদের কঠোর শাস্তি হোক। এই হলো আজকের ভিডিও। এখন এই যোগ্য শিক্ষকদের চাকরি ফিরে পাওয়ার সুযোগ কতটা আছে আপনারাও কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।